এবং যে ইমেলটা ঠিক যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। রাসেল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি সাগর এবং আমি সেকেন্ড ইয়ারে অথবা ইন্টারমিডিয়েটে পড়ছেন। ভাইয়া, আমি ভূত এফএম এর একজন নিয়মিত লিসেনার। আমার স্থায়ী বাসা রাজশাহীতে এবং ঘটনাটা সেখানকার। সেখানে আমার এইচএসসি এক্সাম, তাই সামনে আমার এইচএসসি এক্সাম, তাই আমার সঙ্গে রাজশাহী থেকে আমার পক্ষে রাজশাহী থেকে আসা সম্ভব না। তাই ঘটনাটা যদি ভালো লাগে তাহলে আপনি পড়ে শোনাবেন প্লিজ। আমার পরিচয় বড় না করে সরাসরি ঘটনায় যাচ্ছি। আমি এক্স্যাক্টলি রাজশাহীর কোট অঞ্চলে থাকি। আমাদের পাড়ার একটা ক্রিকেট টিম আছে। আমরা নিয়মিত ক্রিকেট খেলতাম এবং প্রচুর এবং প্রায় টুর্নামেন্ট খেলতাম। ঘটনাটা যাকে নিয়ে তার নাম ফজল এবং সে আমাদের টিমের একজন ভালো খেলোয়াড় ছিল। ঘটনাটি ঘটে গত বছরের এপ্রিল 24, 2015 ফ্রাইডে। আমরা এক টুর্নামেন্ট খেলতে পাড়া থেকে একটু দূরে মাঠে গিয়েছিলাম। সেই ম্যাচে ফজল উইকেট কিপার ছিল। খেলার একটা পর্যায়ে কট আউট নিয়ে ঝামেলা সৃষ্টি হয়। ঝামেলার এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। বিপক্ষ দলের একজন ব্যাটসম্যান একটু রকচটা হওয়ায় রেগে গিয়ে হঠাৎ ব্যাট ছুড়ে চালায়। দুর্ভাগ্যবশত যেটা হয় সেটা হচ্ছে যে দুর্ভাগ্যবশত যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে ফজলের ঠিক ঘাড়ে গিয়ে ব্যাটটা লাগে এবং লাগার সাথে সাথে সে সেন্সলেস হয়ে পড়ে যায়। কিন্তু সেন্স না ফেরায় আমরা তাকে তাড়াতাড়ি হসপিটালাইজ করি এবং তার বাসায় খবর দিই। হসপিটালে আসার পর ডক্টর তাকে দেখে যা বলেন তা শোনার জন্য আমরা একদম প্রস্তুত ছিলাম না। তিনি বলেন যে ফজল মারা গেছে। এরপর তার লাশের পোস্টমর্টম করা হয়। জানা যায় যে তার ঘাড়ের একটা নার্ভ ও একটা ব্লাড ভেসেল ফ্র্যাকচার হয়ে প্রচুর ইন্টারনাল ব্লিডিং হয়ে সে মারা গেছে এবং আমরা কোনোভাবে এই কথাটা মেনে নিতে পারছিলাম না। আঙ্কেল এবং আন্টি সব ঘটনা শুনে কান্নায় ভেঙে পড়েন। যথারীতি পরের দিন বাদ জোহর তার দাফন সম্পন্ন করা হয়। আঙ্কেল প্রথমে পুলিশ কেস করবেন ভেবেছিলেন, কিন্তু সেই ব্যাটসম্যানের ছেলের বাবা মা অনেকবার আঙ্কেল আন্টির হাতে পায়ে ধরে মাপ চাইতে থাকায় তিনি আর কেস করেননি। সাধারণভাবেই বাসা থেকে আমাদের কোথাও খেলতে যাওয়া নিষিদ্ধ হয়ে যায়। এভাবে আমরা প্রায় 5-6 মাস খেলা বন্ধ রাখি। তারপর আমরা আস্তে আস্তে ফজলকে হারানোর ব্যথা সহ্য করে আবার খেলা শুরু করি। আমরা যখন মাঝে মধ্যে বাড়িতে না বলেই বাইরে খেলতে যেতাম, এখানে বলে রাখা ভালো যে ফজলের একটি নিজস্ব ব্যাট ছিল এবং সেটা নিয়েই খেলতাম। আমি ব্যাটটা সবসময় আমার ঘরের বাইরে স্যান্ডেলের র্যাকে হেলান দিয়ে রাখতাম। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ এক রাতে প্রায় 12:30টায় আমি একটা শব্দ শুনতে পাই। এটা এমন ছিল যে কেউ একজন ব্যাট দিয়ে বল মারছে। ব্যাটটা যেখানে থাকতো সাউন্ডটা সেখান থেকে আসছে। এভাবে 4-5 মিনিট হওয়ার পর থেমে যায়। প্রথমে আমি ভাবি আজ বেশি খেলাধুলা করার কারণে হয়তো আমার হ্যালুসিনেশন হচ্ছে, কিন্তু শব্দটা আরো 2 বার হলো। এবার আমি শিওর কিছু একটা প্রবলেম হয়েছে, তাই আমি ঘর থেকে বের হলাম এবং বের হওয়ার সাথে সাথে শব্দটা থেমে গেল। ব্যাটটার দিকে তাকালাম, গিয়ে দেখলাম যে ব্যাটটা ঠিক জায়গাতেই আছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, ওই জায়গায় 0 ওয়াটের একটা বাল্ব থাকায় আবছা আলো থাকলেও ব্যাটের চারপাশে আস্তে আস্তে ঘন অন্ধকার একটি অবয়বের সৃষ্টি হচ্ছে। আবছা আলোর ভেতর এই দৃশ্য দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে ঘরে দৌড়ে গিয়ে কাঁথার নিচে নিজেকে মুড়ি দিয়ে শুয়ে পড়ি আর দোয়া করতে থাকি। আল্লাহর অশেষ রহমতে আমি সেই রাতে আর সে শব্দ শুনতে পাইনি। মোটামুটি ফজরের আজানের কিছুক্ষণ আগে আমার ঘুম ভাঙে। পরের দিন সকালবেলা আমি আম্মুকে জিজ্ঞেস করি, গতকাল রাতে তুমি কি কোনো শব্দ শুনেছিলে? আম্মু বলে, কই না। আমি টেনশন করব ভেবে, আম্মু টেনশন করবে ভেবে আমি গত রাতের ঘটনাটা আর বললাম। ঘটনা সেদিন ফ্রেন্ডদেরকেও বলিনি যে তারা ভীতু ভাববে আমাকে এবং রাগাবে। ভাবলাম আজ রাতে শব্দটা আবার শুনলে ব্যাট অন্য বন্ধুর কাছে রাখবো, কিন্তু প্রায় 6 রাতে কোনো শব্দ নেই। ঘটনার 1 সপ্তাহ পর আবার শুক্রবার রাতে সেই একই শব্দ শুনতে পাই, কিন্তু এবার আমি সাহস করে ব্যাটের কাছে না গিয়ে বরং আমার ঘরের দরজা খুলে ঘর থেকে স্পষ্ট লক্ষ্য করলাম সেই ঘরে ঘন অন্ধকারময় অবয়ব। এবার আমি নিশ্চিত হলাম সামথিং ইজ রং উইথ দ্য ব্যাট, এবং সেটা হচ্ছে যে এটা ফ্রাইডেতে ঘটে। এই ঘটনার পর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার কাছে
আর ব্যাট রাখবো না। পরের দিন আমি আমার সাথে ঘটা ঘটনার এক ফ্রেন্ডকে নীরবকে বলি। সে প্রথমে বিশ্বাস করে না, তাই তাকে ব্যাটটা রাখতে দিই। প্রথম 6 দিন কিছুই না দেখে সে আমাকে খুব হাসাহাসি করে, কিন্তু আবার শুক্রবারে সেই একই ঘটনার শিকার হয়। নীরব আমাকে বলে সে দেখছে অবয়বটা ফজলের মতো করে হেঁটে এসে ভ্যানিশ হয়ে গেল। এরপর মাকসুদ, হাসিব ও সিজানের সাথেও এই একই ঘটনা ঘটে। প্রত্যেকে কেবলমাত্র শুক্রবার রাতে এই শব্দটা শুনতে পেত। এই অবস্থায় ব্যাট নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় পড়ে যাই। তাই আমরা প্রথমে সিদ্ধান্ত নিই ব্যাটটা ফজলের ঘর বাবাকে দিয়ে দিব, এবং এটা করলে বিষয়টা জানাজানি হয়ে যাবে এবং পুনরায় খেলা বাদ হয়ে যাবে ভেবে আমরা একটা অন্য ডিসিশন নেই। সেটা হচ্ছে 31 ডিসেম্বর 2015-তে পিকনিকে ব্যাগটা পোড়ানো হবে এবং সে পর্যন্ত তা সিজানের বাড়িতে স্টোর রুমে থাকবে। তবে আমরা পরে বুঝতে পারি এটা একটা খারাপ ও ভুল ডিসিশন ছিল। সো 31-এ আমরা রীতিমতো পিকনিক নিয়ে ব্যস্ত। তবে আমরা ফজলকে খুব মিস করছিলাম। সে আজ বেঁচে থাকলে হয়তো দিনগুলো আরো সুন্দর হতো। রান্নাবান্না শেষ পর্যায়ে আমরা সেই ব্যাগটা নিয়ে আসি এবং সেটাকে চুলোর আগুনে ঠেলে দিই। সেটা সুন্দর মতো চুলোর আগুনে ছাই হয়ে যায়। প্রায় 2:30টার আমাদের রান্না শেষ হয়ে যায়। তো আমরা আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে অনুষ্ঠানে বাবুর্চিরা রান্না শেষ করে খাবার যাতে খাবার যাতে ঠান্ডা না হয় সেজন্য রান্নার হাঁড়ির ঢাকনার নিচে ছাই বিছিয়ে রাখে। আমরা একটু পরে খাওয়া দাওয়া করব ভেবে রান্নার হাঁড়ির ঢাকনার নিচে ঢাকনার ওপর ছাই বিছিয়ে রাখি। কিছুক্ষণ পর যখন আমরা খাওয়ার জন্য হাঁড়ি থেকে ঢাকনাটা সরিয়ে ছাইগুলো ফেলি, তখন ঢাকনার ওপর তাও দেখে এখনো গা শিউরে ওঠে। আমি দেখলাম ছায়ের কালি দিয়ে ঢাকনার ওপর লেখা। কি দোষ ছিল আমার? এই লেখাটা আমরা সব বন্ধুরা দেখেছিলাম। এরপর কোনোভাবে পিকনিকটা শেষ করে যে যার বাসায় চলে যাই। যাই হোক, আমরা যে কত বড় একটা ভুল করেছি তা এখন বুঝতে পারি, আর সেজন্য আমি নিজেকে অপরাধী মনে হয়। আপনারা সবাই ফজলের জন্য দোয়া করবেন। বড় কথা হলো, আমি ফজলের এতটাই ক্লোজ ফ্রেন্ড যে আমি ওর ইমেল আইডি পাসওয়ার্ড পর্যন্ত জানতাম, এবং এই ইমেলটা সেই আইডি থেকে সেন্ড করা হয়েছে। ভাইয়ার সামনে আবার 31 আসছে, কিন্তু আমরা ভেবেছি এবার পিকনিক করব না। লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করছি আল্লাহর সীমাহীন অনুগ্রহে ভালো আছেন। আমি জানি আপনি যেহেতু সবসময় ভালো দলে থাকেন তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। ভাই, আমি ভূত এফএমের নিয়মিত শ্রোতা, সেই 2010 থেকেই মোটামুটি নিয়মিত শুনছি। আমার আম্মু যেহেতু অতিরিক্ত রাত্রি জায়গা একেবারেই সাপোর্ট করেন না, তাই বাধ্য হয়ে লাইভ না শুনে আমি ডাউনলোড করে শুনি। অধিকাংশ সময় ডাউনলোড করে শুনে থাকি। তবে লাইফে যে একেবারেই শুনি না লাইভ তা না। যাই হোক, আমি ঘটনাটি শেয়ার করছি। সেটা মূলত আমার এক ফ্রেন্ডের থেকে শোনা। আমার ফ্রেন্ডের এক বড় ভাইয়ের লাইফে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। ব্যক্তিগত সমস্যার কারণে স্টুডিওতে এসে শেয়ার করা সম্ভব হচ্ছে না, তাই মেইল করলাম। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। কথা না বাড়িয়ে সরাসরি সেই ভাইয়ার ঘটনায় চলে যাচ্ছি। সেই ভাইয়াটা ভুতুড়ে কোনো বিষয়ে একেবারেই বিশ্বাস করতেন না, আর এটা তার বন্ধুদের মাঝেও মাঝে মাঝে গল্প করতেন যে আমি ভুতুড়ে বিষয়ে বিশ্বাসী নই। ভাইয়া ভুতুড়ে বিষয়ে সত্যি সত্যি বিশ্বাস করতেন কিনা আমার জানা নেই, তবে সে যে বেশ সাহসী ছিলেন এটা স্বীকৃত। আমি ঘটনাক্রমে ভাইয়ার বন্ধুদের মধ্যে একজন তাকে বললেন যে আমার বড় আপুর শ্বশুর বাড়ির কাছে একটা শ্মশান ঘাট রয়েছে, আর সেখানেই প্রতি পূর্ণিমায় নাকি অনেক ভুতুড়ে ঘটনা ঘটে। সেই শ্মশানে অনেক বড় একটি গাছ রয়েছে। তুই যদি গভীর রাতে ওই গাছের পাতা নিয়ে আসতে পারিস তাহলে আমরা সত্যি মেনে নেব তুই ভূত প্রেতকে ভয় করিস না। অন্যান্য বন্ধুরাও বিষয়টি সাপোর্ট করলো এবং তারা সাথে সাথে ভাইয়া রাজি হয়েছেন। এর কিছুদিন পরে কোন এক পূর্ণিমার সামনে রেখে ভাইয়া 4 বন্ধু সেই বড় আপুর শ্বশুর বাড়িতে বেড়াতে যান। রাতে খাওয়া দাওয়া শেষ করে ভাইয়ার বন্ধুরা 10টার দিকে সবাই বের হয়ে যান। উদ্দেশ্য হলো ভাইয়াকে শ্মশানের রাস্তাটা দেখিয়ে দেয়া। ভাইয়াকে কাঁচা মাটির একটি রাস্তা দেখিয়ে দেয়া হলো। এই রাস্তাটা ধরে 5 কিলোমিটারের মতো হাঁটতে হবে, আর রাস্তাটা চলে গিয়েছে ফাঁকা একটি মাঠের মাঝ দিয়ে। চারপাশে কোথাও কোনো বসতি নেই, শুধু ছোট বড় গাছপালা ছাড়া। ভাইয়া সেই রাস্তাটি ভালো করে দেখে নেন। এরপর সবাই মিলে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসেন।
রাত্রি তখন 12টা বাজে। তখন ভাইয়ার কথা অনুযায়ী একা একা বাসা থেকে বের হন। উদ্দেশ্য সেই শ্মশান ঘাট। ভাইয়ার পকেটে ছিল একটা ছোট্ট পলিথিন গাছের পাতা নেওয়ার জন্য, আর সতর্কতার জন্যই ভাইয়ার বন্ধুরা জোর করে একটি ছুরি দিয়ে দিয়েছিলেন। ভাইয়া কোনো ধরনের ভয় ভীতি ছাড়া নিশ্চিন্তে সেই শ্মশান রাস্তা ধরে হাঁটতে থাকেন। শুনশান নীরবতা, কোথাও কোনো মানুষের আনাগোনা নেই। গ্রামের এলাকায় রাত 12টা মানে যে গভীর রাত্রি, এটা বলার অপেক্ষা রাখে না। ভাইয়া হাঁটতে হাঁটতে যখন লোকালয় ছেড়ে আরেকটা পথে চলে এসেছেন, তখন চাঁদের আলোয় অনেক দূরে লক্ষ্য করলেন একটা জায়গায় বেশ ঘন জঙ্গল ও গাছপালা দেখা যাচ্ছে। অনেকটা গাঢ় অন্ধকারের মতো মনে হচ্ছে। ভাইয়া বুঝতে পারলেন ওইখানেই হয়তো শ্মশান ঘাট, আর ওইখানেই তাকে পৌঁছাতে হবে। ভাইয়া একে হাঁটতে লাগলেন। আরো যখন কাছাকাছি আসলেন, তখন কেমন যেন কিছু অস্বাভাবিক শব্দ শুনতে পেলেন। ভাইয়া চারপাশে তাকিয়ে দেখলেন না, কিছু নেই। ভয়ের কোনো ধরনের ভয় না নিয়ে সামনে হাঁটতে লাগলেন। আবার সেই অস্বাভাবিক শব্দ, তবে এবার অনেকটা স্পষ্ট শুনতে পাচ্ছেন। কেমন যেন মনে হচ্ছে শ্মশান ঘাটে যত নিকটবর্তী হচ্ছেন, আওয়াজগুলো তত স্পষ্ট হচ্ছে। বড় ধরনের জীবজন্তুর শব্দ ওটা। তবে ওই ধরনের জীবজন্তু কোথা থেকে আসবে, দেখাও তো যাচ্ছে না। তাহলে ভাইয়া এসব চিন্তা করতে করতে সামনের দিকে এগোচ্ছেন। ভাইয়া পরিপূর্ণভাবে বুঝতে পারছেন পেছনে গাছপালা সব ভাঙচুর হয়ে যাচ্ছে। খুবই অস্বাভাবিক সব শব্দ। ভাইয়া কোনো ভয়কে পাত্তা না দিয়ে আরো সামনে চলতে লাগলেন। একবারের জন্য পেছনে ফিরে তাকালেন না। ভাইয়া এখন শ্মশানের একেবারে কাছাকাছি চলে এসেছেন। এখান থেকে শ্মশান ঘাট স্পষ্ট দেখা যাচ্ছে। শ্মশান ঘাটের বর্ণনা দিয়ে একটু সমতল ভূমি থেকে শ্মশান ঘাটের অবস্থানটা মোটামুটি একটু উঁচুতে। চারিদিক গাছপালা রয়েছে, তবে একটি গাছ বেশ বড় দেখাচ্ছে এবং তা থেকে অনেক পাতা পল্লবিত, অনেকটা কালো ধরনের। আর চারপাশে রয়েছে অনেক পুরনো দেয়াল, কোথাও কোথাও ভেঙে পড়েছে। ভাইয়া ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন রাত 1টা বাজতে 10 মিনিট বাকি রয়েছে। বন্ধুদের কথা অনুযায়ী শ্মশানে প্রবেশ করতে হবে রাত 2টার পরে। সুতরাং তাকে এখনো 1 ঘন্টা 10 মিনিট অপেক্ষা করতে হবে। ভাইয়া চিন্তা করলেন শ্মশানের চারপাশটা একটু দেখে নেই। ধীরে ধীরে দেখতে লাগলেন চারপাশ। সেই আওয়াজগুলো এখনো পাচ্ছেন, তবে এখন মনে হচ্ছে এই আওয়াজগুলো মূলত শ্মশান ঘাটের মধ্য থেকেই আসছে। আওয়াজগুলো কেমন যেন বিকটে, কিছুটা ভয়ঙ্কর। ভাইয়ার শরীর কেমন যেন একটু একটু ভারী ভারী মনে হচ্ছিল, কিন্তু তারপরেও মনে মনে সেগুলোকে পাত্তা দিচ্ছেন না। দেখতে লাগলেন চারপাশে, চারিদিকে। দেখে ভাইয়া যখন ফিরে আসলেন শ্মশানের ঠিক সামনে, সেখানে ভাইয়াকে প্রথমে যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে দেখলেন 4 জন লোক দাঁড়িয়ে আছে। তাদের গায়ের রং বেশ কালো এবং তাদের পরনে রয়েছে সাদা ধরনের একটি মাত্র চাদর, এবং তাদের মাঝখানে একটি লাশ। বোঝা যাচ্ছে এরা লাশটাকে পোড়াতে এসেছে। ভাইয়া খুবই স্বাভাবিক হিসেবে ধরে নিলেন। মনে মনে খুশি হলেন, যাক কিছুটা সময় তাদের সাথে কাটানো যাবে। কিন্তু একটু পরেই ভাইয়া চিন্তা করতে লাগলেন, এত রাতে লাশ পোড়াতে আসলো কেন? সেটা মাত্র 4 জনই বা কেন? আর লোকজন কোথায়? এরা মানুষ তো। এই বিষয়গুলো নিয়ে ভাইয়া চিন্তা করতে লাগলেন, কিন্তু কোনো উত্তর খুঁজে পেলেন না। চিন্তা বাদ দিয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করলেন, কিন্তু না, তারা কোনো ধরনের কথা বলছে না এবং কোনো উত্তরও দিচ্ছে না। ভাইয়া ভাবলেন আমি হয়তো অপরিচিত, তাই উত্তর দিচ্ছে না। ভাইয়া তাদের চেহারা দেখলেন, কেমন যেন গম্ভীর টাইপের মনে হচ্ছে। ভাইয়া ভাবলেন হয়তো তাদের নিকটতম কোনো আত্মীয় মারা গিয়েছে, তাই মন খারাপ। ভাইয়া তাদের কাছে থেকেই থাকতে লাগলেন। কিছুক্ষণ পর দেখতে পেলেন 4 জনের মধ্যে নেতা টাইপের একজন লোক আরেকজনকে ইশারা করে যে বোঝা গেল ম্যাচ বা লাইট আনতে ভুলে গেছে, তাই তাকে আনতে পাঠাচ্ছে। ভাইয়া স্বাভাবিকভাবে নিলেন, কোনো কিছুই মনে করলেন না, কারণ মানুষগুলোর ভুল হতেই পারে, এটাই স্বাভাবিক। শ্মশানের সেই শব্দগুলো ভাইয়া এখনো শুনতে পাচ্ছেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই লোকগুলোর কোনো ধরনের কোনো পরিবর্তন নেই। মনে হচ্ছে তারা কোনো কিছু শুনছে না। এরপর পাঠানো হলো 2য় জনকে। প্রথম জন আসতে এত দেরি হচ্ছে কেন সেটা খবর নিতে। এমন অবস্থায় শুধুমাত্র ভাইয়া এবং সেও ফিরল না, এবং 3য় জনকেও সেই একইভাবে পাঠানো হলো। এমন অবস্থায় ভাইয়া শুধুমাত্র অপরিচিত লোক, একটি লাশ। 3য় লোকটা এখনো ফেরেনি। রাত্রি ধীরে ধীরে গভীর হচ্ছে। ভাইয়া যতটা নিশ্চিন্তে ছিলেন এখন ততটাই দুশ্চিন্তায় পড়ে গেছেন। এখন যদি এই লোকটাও চলে যায়, বেশি সময় অপেক্ষা করতে হলো না। ঠিক তেমনই হলো যেমনটা ভাবলেন। 4র্থ লোকটাও চলে গেল আগুনের সন্ধানে। শ্মশান ঘাটে এখন ভাইয়া আর সেই লাশটি। ভাইয়া এবার রীতিমতো ঘামতে শুরু করেছেন। তিনি এবার স্পষ্ট বুঝতে পারছেন তাকে ভয় দেখানো বা কোনো ক্ষতি করার জন্যই ওরা ইচ্ছে করে এভাবে লাশটি রেখে চলে গেছে। গভীর রাতে নির্জন শ্মশান ঘাট, তার উপরে সেই লাশ। ভাইয়া আর ভাবতে পারছেন না। ভাইয়া কোনো চিন্তা না করে ভেতরের দিকে হাঁটতে লাগলেন। ভেতরের আওয়াজগুলো এখন আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে। ভাইয়া তারপরেও সামনে এগুচ্ছেন এবং
এবং চলতে লাগলেন সেই গাছটির দিকে এবং সেই ভাই আচ্ছা গাছটির দিকে ঘটনায় ফিরে আসি। সেই ভাইয়া কোনো দিকে না তাকিয়ে সেই গাছটার দিকে অগ্রসর হচ্ছেন। ভাইয়া মনে মনে যে বিষয়টি ভাবছিলেন সেটা হলো, এই মুহূর্তে যদি এদিক ওদিক তাকাই তাহলে নিশ্চিত আমি ভয় পেয়ে যাব এবং কাজ শেষ করতে পারবো না, আমাকে এখনই চূড়ান্ত ভয় দেখানো হবে। ভাইয়া লক্ষ্য করলেন যে আশেপাশে যাই হচ্ছে না কেন গায়ে কোনো আঘাত আসছে না এবং নিশ্চিত হলেন যে তারা মানে দূর থেকেই সবকিছু দেখাবে। ভাইয়া এইভাবে ভাবতে ভাবতে সামনে অগ্রসর হলেন, কিন্তু গাছটির নিকটে যা দেখলেন সেটা দেখার জন্য প্রস্তুত ছিলেন না। যেহেতু পূর্ণিমা রাত ছিল, ভাইয়া স্পষ্ট দেখতে পেলেন যে সে গাছে কোনো পাতা নেই, বরং পাতার জায়গায় ছোট্ট ছোট্ট হাতের কবজির অংশটা রয়েছে আঙুল সহ। হাতগুলো ভাইয়াকে কাছে যাওয়ার জন্য ইশারা করে ডাকছে। ভাইয়ার শরীরে বা রীতিমতো কাঁপছে। ভাইয়া কি করবেন বুঝতে পারছেন না, ফিরে যাবেন কি নাকি এই মধ্যে হাত বাড়াবেন। ভাইয়া নিশ্চিত যে গাছের পাতার কথা তাকে বলা হয়েছে সেই গাছ, কেননা এটাই হলো ওখানকার সবচেয়ে বড়, অনেকটাই ভয়ঙ্কর দেখাচ্ছে এখন সেই গাছটাকে। ভাইয়া এসব ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, এই পর্যন্ত যখন এসেছি তখন পাতা না নিয়ে তিনি ফিরবেন না। ভাইয়া কোনো কিছু না ভেবে হাত দিলেন পাতার মধ্যে, কিন্তু ভাইয়া খুবই মানে শকড। হাতগুলো শুধুমাত্র দেখতেই নয়, বরং ধরেও মনে হচ্ছে হুবহু মানুষের হাতের মতো। ভাইয়া আর চিন্তা করতে পারছেন না, চিন্তা শক্তি হারিয়ে গেছে। পকেট থেকে ছোট্ট ছুরিটা বের করলেন এবং সাথে সাথে একটা হাতের মুঠোয় কবজিতে আসলো, একটা মানে কবজি হাতে কেটে আসলো। ভাইয়া হাত দেখলেন এবং তার হাত রক্তে ভেসে যাচ্ছে। কোনো দিকে না তাকিয়ে দ্রুত শ্মশান থেকে বের হয়ে গেলেন। শ্মশানে গেটের সামনে যখন আসলেন তখন ভাইয়া পরিপূর্ণভাবে আটকে উঠলেন। হঠাৎ যেন তার মাথার উপরে গোটা আকাশটা ভেঙে পড়ল। যে সেই লাশ পোড়ানোর জন্য 4 জন লোক এসেছিল, তারা 4 জনই গেটের একেবারে সামনে লাশ হয়ে পড়ে আছে, আর সেই লাশটির কোনো চিহ্ন নেই। 4 জনেরই চোখ বন্ধ, কিন্তু মুখ দাঁতগুলো দেখা যাচ্ছে। এবং সেই মানে ভাইয়া এটা থেকে নিশ্চিত হয়ে গেলেন যে আজ আর ফিরে যেতে পারবেন না তিনি। মনে হচ্ছে এখানে জ্ঞান হারাবেন। কোনোভাবে নিজেকে একটু শক্ত হতে চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই স্বাভাবিক হতে পারলেন না। জোরে জোরে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করলেন। ভাইয়া কোনো দিকে না তাকিয়ে সোজা দৌড় দিলেন, কোনো দিকে সামান্য তাকালেন না আজ পর্যন্ত, এবং থামলেনও না। 5 কিলোমিটার দৌড়ালেন ভাইয়া এবং বাসার কাছাকাছি আসলেন। তখন দেখলেন বন্ধুরা সবাই বাসার বাইরে তার জন্য অপেক্ষা করছে। রাত্রি তখন 3টা। সেই গাছের হাতগুলো বের করার জন্য পকেটে হাত ঢুকালেন, তখন দেখলেন পকেটে সেই কবজিগুলো নয়, গাছের পাতাই রয়েছে। এই ঘটনার কোনো ব্যাখ্যা জানা নেই, যদি আপনাদের কারো কাছে থাকে জানাবেন। এই ছিল ঘটনা। ঘটনাটি ভালো লাগলে জানাবেন। ধন্যবাদ সবাইকে। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এটা একটা ইমেইল, সেই ইমেইলটা আমি পড়তে চাই। আমাদেরই একজন লিসেনার এই ইমেইলটা পাঠিয়েছেন আমাদেরকে, তো আমি সেটা একটু পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, নিশ্চয়ই ভালো আছেন। আমি আজ যে ঘটনাটা শেয়ার করব তা আমাকে শেয়ার করতে নিষেধ করা হয়েছে, তাই অনেক ভেবেচিন্তে বহু বছর পর ঘটনাগুলো শেয়ার করার সিদ্ধান্ত নিলাম। আজই প্রথম ভূত এফএমে শেয়ার করছি, তাই কোনোভাবেই আমি স্টুডিওতে এসে শেয়ার করতে পারছি না। আমার কণ্ঠস্বর শুনে পরিচিত লোকজন চিনে ফেলতে পারে, তাই ঘটনাটা পাঠালাম। আমি একজন প্রকৌশলী। সঙ্গত কারণে আমি আমার নাম, বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট সহ কোনো কিছুই প্রকাশ করলাম না। বছর 4-5 আগের ঘটনা। আমাদের 4র্থ বর্ষের একটি কোর্স ছিল, যেটা 4 সপ্তাহ একটি ট্রেনিং ইনস্টিটিউটে করতে হয়েছিল। ওরিয়েন্টেশনের দিনই কোর্স ইনস্ট্রাক্টর ইনস্টিটিউট সম্পর্কে এবং সকল রুলস রেগুলেশন সম্পর্কে জানিয়ে দিয়েছিলেন। সারা সপ্তাহ পড়ানো হতো, আর শনিবার ছিল এক্সাম। আমাদের প্রায় 50 জন ছাত্রছাত্রীকে থাকতে দেওয়া হয়েছিল ইনস্টিটিউটের আলাদা একটা হোস্টেলে। আমরা 40 জন ছেলেরা থাকতাম হোস্টেলের 2য় তলায়। 3য় তলা অর্ধেক কমপ্লিট করা ছিল। সাধারণত ওখানে সরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলীরা ট্রেনিং এর সময় থাকতেন। 3য় তলাটা অনেক সুন্দর, মেঝে টাইলস করা ছিল, বাথরুম ফিটিংস গুলো নতুন। ওখানে একটা পত্রিকা রুমও ছিল। টাইট স্কেজুল থাকার আর সকাল 8টা থেকে 4:30 পর্যন্ত ক্লাস করার পরে বিনোদন বলতে আমরা ইনস্টিটিউটের মাঠে ফুটবল খেলতাম। আমাদের রুমটা ছিল সিঁড়ির কাছে। 2 পাশে সারিবদ্ধ রুম, আর মাঝখানে বরাবর লম্বা করিডোর শেষ হয়ে গেছে বাথরুমে। তাই আমাকে অনেকটা পথ হেঁটে বাথরুমে যেতে হতো। এভাবে প্রথম সপ্তাহ কেটে গেল। আরেকটা কথা বলে রাখি, আমাদের বাথরুমের বেসিনের পানি খেতে হতো, কারণ হোস্টেলের ডাইনিং রাত 10টার পর তালা দেওয়া থাকতো। অনেকদিনের পুরনো পাইপ হওয়ায় বাথরুমের পানির সাথে
আয়রন আসত। আমার অংশে তৃতীয় তলা কমপ্লিট ছিল না। মাথার উপরে ছাদ থাকায় প্রচন্ড গরম লাগতো। একদিন রাত প্রায় 3:30 দিকে আমার ঘুম ভেঙে যায়। প্রচন্ড পানির পিপাসা লাগে, কিন্তু আমার বোতলে পানি ছিল না। আমি বাকি রুমমেটরা রাত জেগে কার্ড খেলার সময় সকল পানির বোতল খালি করে রেখেছিল, তাই পানি আনতে রুমের বাইরে বের হই। কি কারণে যেন আমার ওই বাথরুমের বেসিনের নোংরা পানি খেতে ইচ্ছে করছিল না। অন্য কোনো রুম খোলা ছিল না, তাই আমি সিঁড়ি বেয়ে 3 তলায় উঠে যাই। আমি হেঁটে করিডোরের শেষ মাথায় অবস্থিত বাথরুমের দিকে যাওয়ার সময় আমার হাতের ডান পাশে অবস্থিত পত্রিকা রুম বন্ধ অবস্থায় আমি দেখতে পাই। আমি ট্যাপ থেকে পানি নেই, ফ্রেশ হয়ে কিছুটা সময় পরে ফিরে আসার পর দেখি পত্রিকা রুমে আলো জ্বলছে, ফ্যান চলছে। সারাদিন ব্যস্ত থাকার কারণে গত 1 সপ্তাহ ধরে খেলার খবর খুব একটা রাখতে পারিনি, তাই ভাবলাম একটু পত্রিকা পড়ে যাই। পত্রিকা রুমে ঢুকেই দেখি মোটামুটি মাঝ বয়সী এক ভদ্রলোক দাবার বোর্ড সামনে নিয়ে একা বসে আছেন। আমি সালাম দিলাম, কিন্তু লোকটা সালামের জবাব দিলেন না। আমি বসার অনুমতি চাইলেও উনি কিছুই বললেন না। তাই আমি দাঁড়িয়েই পত্রিকা পড়া শুরু করি। টেবিলে রাখা পত্রিকাগুলো পুরনো হেডলাইন, পুরাতন ডেটের হওয়ায় আমি বের হয়ে যাচ্ছিলাম, কিন্তু ঠিক এই সময় লোকটি আমাকে বলল, আসুন দাবা খেলি। আমি বললাম যে আঙ্কেল, আমার সকালে এক্সাম আছে, সরি আজকে খেলতে পারছি না। এটা বলাতে উনি আমার দিকে যেভাবে তাকালেন তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। তার চোখ দুটি লাল টকটকে, যেন কোটরের বাইরে বের হয়ে আসছে, যেন আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। কিন্তু পরক্ষণেই উনি আবারও আমাকে অনুরোধ করলেন, কিন্তু আমি সরি বলে বোতল হাতে নিয়ে নিচে আমার রুমে ফিরে আসি। ঘটনা এখানে শেষ হলেই ভালো হতো, কিন্তু আমার জন্য সবচেয়ে খারাপ সময়গুলো অপেক্ষা করছিল। দ্বিতীয় সপ্তাহের শুরুর দিক, ক্লাস শেষে আমি ক্লান্ত ছিলাম বলে বিকালে খেলতে যাইনি। রুমে শুয়ে আছি, এমন সময় বন্ধু ফারুক এসে বলল, চলো কোথাও ঘুরে আসি। আমি আজ খেলতে যাইনি, তার সাথে ঘুরতে বের হয়ে যাই। ঘুরতে ঘুরতে নদীর ঘাটে যাই, যেখানে বড় বড় কার্গো জাহাজ আসে ইন্ডাস্ট্রির মালামাল ওঠে নামার জন্য। কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরির পরে সেই নদীতে নৌকায় চড়ে ঘোরার কথা বলে। আমি নৌকাতে চড়ে ঘোরার অনাগ্রহ প্রকাশ করি। এতে সে প্রচন্ড রেগে যায় এবং আমার সাথে রীতিমতন খারাপ ব্যবহার করতে শুরু করে। সিম্পল বিষয় নিয়ে এমন করার মানে খুঁজে না পেয়ে আমিও রেগে যাই। ঠিক তখনই মাগরিবের আজান দেয়, দুজন মিলে মসজিদে যাই। সে ওযু করতে গিয়ে আর ফিরে না আসায় নামাজ শেষ করে আমি একাই হোস্টেলে চলে আসি। এসে দেখি আমার বন্ধু ফারুক বিছানায় শুয়ে আছে। সে জানায় ফুটবল খেলার সময় তার পা মচকে গেছে। তাহলে সারা বিকেল আমার সাথে কে ছিল? আমার সাথে ঝগড়া হওয়ায় ও বোধহয় এভাবে বলছে ভেবে কিছু না বলে পাশের রুমে চলে যাই। কিন্তু আমার অন্য বন্ধুরাও তার পা মচকানোর সত্যতা নিশ্চিত করে। আমি আমার রুমে এসে ভাবতে থাকি এবং আমি বুঝতে পারি কিছু একটা হচ্ছে আমার সাথে, কিন্তু কোথা থেকে তার শুরু হয়েছে আমি আন্দাজ করতে পারিনি। কাউকেই বলি না, চিন্তার করবেন ভেবে, এমনকি আম্মু আব্বুকেও বলি না। ইনস্টিটিউট থেকে অনেক বড় এক ইন্ডাস্ট্রির ভেতরে আস্ত একটা গ্রামের মতো বিশাল এলাকা। নাস্তা করতে ইন্ডাস্ট্রির মেইন গেটের বাইরে অনেক দূরে বাজারে যেতে হয়। একদিন সন্ধ্যায় আমি একা নাস্তা করতে বাইরে যাই এবং নাস্তা শেষে ঝালমুড়ি খাচ্ছিলাম। একটা কুকুর আমার দিকে তেড়ে আসতে দেখে আমি হাঁটা শুরু করি। প্রথমে ভাবছিলাম আমার ঝালমুড়ির জন্য আমাকে তাড়া করছে, কিন্তু আমি ঝালমুড়ি তার দিকে ছুঁড়ে দেওয়ার পরও আমার পিছু ছাড়ে না এবং আমাকে রীতিমতো ধাওয়া করে। আমি জোরে দৌড়ে পালানোর চেষ্টা করি, কিন্তু ইন্ডাস্ট্রির মালামাল বোঝাই একটা ট্রাক আমার সামনে, ট্রাকটা এসে যায়। আমাকে বাঁচাতে গিয়ে বস্তা সহ ট্রাকটা উল্টে যায়। আমাকে কেউ চেনার আগে আমি পালিয়ে হোস্টেলে চলে আসি। কাউকে কিছু বলি না। রাতে খাওয়ার সময় কথার প্রসঙ্গে হোস্টেলের সুপারকে জিজ্ঞেস করি, তৃতীয় তলার অতিথিরা কাদের সাথে খান? তিনি উত্তরে বলেন, এই মাসে কোন সিনিয়র ট্রেনি আসেনি, তৃতীয় তলা তো খালি। কথাটি শুনে আমার গা শিউরে ওঠে। মনে মনে ভাবি, তাহলে ওই দিন রাতে পত্রিকা রুমে কে ছিল? পত্রিকা রুম তালা রাতের বেলায় বন্ধ থাকে। কেন জানতে চাইলে উনি বলেন পত্রিকা টিভি রুমেই
দেয়া হচ্ছে এই মাসের শুরু থেকেই, তাই পত্রিকার রুম সবসময় তালা দেয়া থাকে। আমি আমার জীবনের সবচেয়ে বড় ভয়টা পাই সেদিন। খাওয়া শেষ করে এক রুমমেটকে বিষয়টা বলি, সে আমার কথায় কোনো পাত্তা দেয়নি সেদিন। এটা একটা হরর মুভি দেখার ফলাফল বলে সবকিছু হেসে উড়িয়ে দেয়। সকালে ক্লাস থাকায় বাথরুমে লম্বা সিরিয়াল থাকে, তাই আমি ওঠার আগে ভোরে বাথরুমে যেতাম। আমি যথারীতি 6টায় বাথরুমে যাই। বাথরুমে তখন কেউ ছিল না। আমি গোসল করার সময় আমার আশেপাশের বাথরুমের শাওয়ারের আওয়াজ পাচ্ছিলাম। আমি কে গোসল করছে জানতে চাইলেও কোনো উত্তর পাইনি। গোসল শেষে বের হয়, প্রত্যেকটা রুমের দরজা আমি খোলা দেখতে পাই এবং কারো গোসলের চিহ্ন পাইনি। গোসল শেষে বের হয়ে প্রত্যেকটা বাথরুমের দরজা আমি খোলা পাই এবং কারো গোসলের চিহ্ন পাইনি। মেঝে শুকনো, সারা রাত কেউ বাথরুম ব্যবহার না করলেও যেমন থাকে ঠিক তেমনই আছে। এবং বয়েজ হোস্টেলের সারিবদ্ধ রুম গুলো সাধারণত একটার পর একটা লাগানো থাকে এবং নিচের দিকটা খোলা থাকে, তাই ভেতরে কাউকে না থাকলে তার পা দেখা যায়, ভেতরে কেউ থাকলে তার পা দেখা যায়, মেঝে দেখা যায়। কিন্তু আমি কাউকে দেখতে না পেয়ে ভয় পেয়ে যাই। আমি দৌড়ে বের হতে গিয়ে বাথরুমের মেইন দরজা বন্ধ দেখি যে বাথরুমের মেইন দরজা বন্ধ। আমি কোনোভাবে খুলতে পারছিলাম না। বাথরুমের তীব্র উৎকট গন্ধ পাচ্ছিলাম। আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার বলে অ্যামোনিয়া, সালফার, ইউরিয়া সহ প্রায় সব কেমিক্যালসের গন্ধ সম্পর্কে যথেষ্ট ধারণা রয়েছে। এই তীব্র গন্ধটা যে কিসের বুঝতে পারলাম না। গন্ধটা বেড়েই চলছিল এবং গন্ধের ঘনত্বটা আমাকে ঘিরেই, যেন কেউ আমার ঘাড়ের ওপর সুগন্ধবর্তী ভারী নিঃশ্বাস ফেলছে। আমার কিছুই বোঝার বাকি রইল না। আমি বন্ধুদের ডাকার চেষ্টা করেও ব্যর্থ হলাম। আমি আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম এবং দরজায় লাথি দেওয়া শুরু করলাম। আমার লাথির শব্দে বাথরুমের দরজা বন্ধ। বাথরুমের পাশের রুমের বন্ধু বের হয়ে এসে দরজা খুলে দেয়। আমি দরজা লক থাকার কথা বলি, কিন্তু সে বলে দরজায় লাগানো ছিল বাট লক ছিল না। গন্ধ পাওয়ার বিষয়টা বলি, কিন্তু সে কোনো গন্ধ পাচ্ছে না বলে জানায়। শনিবার সকালে এক্সাম ছিল, এক্সাম দিচ্ছি, প্রচুর ম্যাথ আসছে এক্সামে, কিন্তু কিছুতেই আমার ক্যালকুলেটর অন হচ্ছে না। আমার নতুন ক্যালকুলেটর অন হচ্ছিল না। ম্যাথ রিলেটেড এক্সাম বলে আমি কোনো কিছুই আমাকে ক্যালকুলেটর ধার দেয়নি কেউ। আমি এক্সাম খারাপ করি, এক্সাম শেষে ক্যালকুলেটর আপনা আপনি অন হয়। বিষয়টা কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারলাম না। আমি ওখানকার কোর্স ইনস্ট্রাক্টর এবং ডিপার্টমেন্টের কোর্স টিচারকে সমস্ত বিষয় খুলে বলি। তারা আমাকে নিয়ে একটা গোপন মিটিং করে এবং ইনস্টিটিউটের স্বার্থে আমাকে সবকিছু গোপন রাখতে বলে। পরবর্তী সপ্তাহগুলোতে আমার আরো ভয়ঙ্কর কেটেছে এবং আমি বারবার মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি, যা আমার বন্ধুরা কেউ জানে না, এমনকি আমার পরিবারও। একদিন এক ধরনের মৃত্যুর মুখোমুখি হয়েছি। খুব কষ্টে পরের সপ্তাহগুলো কাটাই, যার ফলে আমার রেজাল্টও খারাপ হয়। বিশ্ববিদ্যালয়ে ফিরে এলে আমাকে ডিপার্টমেন্টে জরুরি তলব করা হয় এবং ইনস্টিটিউট, ডিপার্টমেন্ট ও আমার নিজের ক্যারিয়ারের স্বার্থে সবকিছু গোপন রাখতে বলা হয়। ওখান থেকে চলে আসার পর আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। সবগুলো ঘটনা একসাথে ইমেলে লেখা সম্ভব নয়। আমার পরিচয় গোপন রাখার আশ্বাস দিলে পরবর্তীতে আমার সাথে ঘটে যাওয়া বাকি ঘটনাগুলো আমি শেয়ার করতে ইচ্ছুক। ডেফিনেটলি আপনি চাইলে আপনার পরিচয় গোপন রাখতে পারেন। ইটস আপ টু ইউ। ঘটনা 2014 সালের, কিন্তু ঘটনাটা বলার আগে আমার পেছনের কিছু কথা বলে নিতে হবে। আমি আমাদের বাড়ি চাঁদপুরে, সেখানে আমরা একটা ফ্ল্যাটে থাকি। 2007 সালে আমরা সেই ফ্ল্যাটে শিফট হই এবং 2008-এ আমাদের পাশের ফ্ল্যাটে এক নেইবার আসে আমাদের, যে ফ্যামিলিতে 4 জন মানুষ ছিল। যাকে আমি দিদি ডাকতাম, যিনি ওই পাশের ফ্ল্যাটের ওয়াইফ ছিল, তাকে আমি দিদি ডাকতাম। ওই দিদি, দাদা, তার বাচ্চা এবং তার শাশুড়ি। যখন 2007 সালে উনি আমাদের ফ্ল্যাটে আসেন, পাশের ফ্ল্যাটে, তখনই ওনার বয়স প্রায় ছিল 95+। তো যেহেতু আমার নিজের ঠাকুমা এখনো জীবিত, সেহেতু আমি সবার সাথে একটু গল্প করতাম। সেই জন্য আমার পাশের ফ্ল্যাটের ওই মাসিমার সাথেও গল্প হতো, আমি তাকে মাসিমা বলেই ডাকতাম। গল্প হতো। এবার আপনি হয়তো জেনে থাকবেন রাসেল ভাই, যে আগের দিনে যে শুধু পুরুষরা নেশা করতো তাই নয়, কিছু কিছু মহিলা ছিল যারা নেশাও, মানে তারাও নেশা করতো। অনেকে হুক্কা টানতো, অনেকে বিড়ি খেত। তো পাশের ফ্ল্যাটের ওই মাসিটার একটা হ্যাবিট ছিল যে উনি বিড়ি খেত। এবার এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যে সন্ধ্যাবেলা হিন্দু ঘরে কিছু রিচুয়ালস থাকে, যে প্রদীপ নিয়ে তুলসীর কাছে দেয়া বা ধূপ দেখানো ঘরে। তো তেমন রিচুয়ালস আমাদের ঘরেও আছে। আমি তখন থেকে, আমার মা যেহেতু জব করে, সেজন্য মাকে হেল্প করার জন্য আমি রিচুয়ালসটা সবসময় করতাম। তো এই রিচুয়ালসটা আমি এই বাসায় এসেও করি। এবার সেটা এমন একটা ছিল, মানে এরকম ছিল সিকোয়েন্সটা, যে আমি সন্ধ্যাবেলায় ধূপ ধুনো জ্বালিয়ে ঘরে দেখাবো,
যখন আমি ধূপধুনোটা নিয়ে মেন দরজায় আসবো, তার একটু পরে ধোঁয়ার গন্ধে হোক বা যে কোনো কিছুতেই হোক, ওই মাসিটা দরজা খুলে আমাদের দরজার সামনে আসতো। ঘরে ঢুকতো না, দরজার সামনে দাঁড়িয়েই বলতো যে মা আমাকে একটু বিড়িটা ধরিয়ে দিবি। তো আমি ওনার হাত থেকে বিড়িটা নিয়ে রান্নাঘরে গিয়ে সন্ধ্যাবেলার জন্য প্রথম গ্যাসটা জ্বালাতাম, ওনার বিড়িটা ধরানোর জন্য। গ্যাস ওভেনটা ওনার বিড়িটা ধরানোর জন্যই আমি জ্বালাতাম। তো এটা একটা কি হয়েছিল, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল যে সন্ধ্যেবেলায় যদি আমি গ্যাস জ্বালাতে যাই, কখনো যদি উনি মাঝে মাঝে না আসেন, আমি আবার ওনাকে দেখতে যেতাম যে কেন এলো না। এমন একটা অভ্যাস হয়ে গেছিল যে উনি সবসময়ই আসতেন, আর আমি রিচুয়ালসটা প্রতিদিন করাতে আমিও একটা অভ্যাস হয়ে গেছিল যে হ্যাঁ ওনাকে ওনার বিড়িটা, সন্ধ্যাকালীন বিড়িটা আমি ধরিয়ে দেবো। এমন ভাবে অনেক বছর চলতে থাকে। আমি 2012 সালে পড়ালেখার জন্য বাইরে চলে যাই, মানে বাংলাদেশের মধ্যেই বাইরে কোথাও চলে আসি। তো আমি মাঝে মাঝে ছুটির মধ্যেই যেতাম। হঠাৎ করে 2014-তে ফেব্রুয়ারির দিকে আমি ফোনে শুনতে পাই যে উনি মারা গেছেন, 100+ বয়সে উনি মারা গেছেন। তো স্বাভাবিকভাবে আমি কথাটা শুনে খুব দুঃখ পেয়েছিলাম, কান্নাও করেছিলাম, কারণ ওনাকে আমি চিনতাম ভালোভাবে। ঠিক আছে, হয়েছে। আবার আমি কিছুদিন নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকার পর কিছুদিনের মধ্যে সেটা আবার ভুলেও যাই যে উনি মারা গেছেন বা কি, অতটা মাথায় ছিল না, যেহেতু আমাদের আত্মীয় স্বজন কেউ নয়, পাশের বাড়ির একজন। তা সমকালীন একটা দুঃখ পাওয়ার পর আমি ভুলে গেছিলাম। ঠিক আছে, তারপর আমি একটা ছুটিতে, তখন মেবি ঈদের ছুটি ছিল, জুলাই, অগস্ট, এরকম ফেব্রুয়ারি, মার্চ, হ্যাঁ এরকম সময় আমি ছুটিতে বাসায় আসি। আমাদের বাসায় আসার পর আমি থাকি এরকম যে 15 দিন, 20 দিন থেকে 20 দিন থেকে আমি আবার চলে আসি। ঠিক আছে, তো আমি বাসায় যাওয়ার পরে যে মানে যে সন্ধ্যার যে রিচুয়ালস গুলো, সেটা আমি আবার করতে শুরু করি। তো একদিন আমি যাওয়ার একদিন পরেই, আমি যাওয়ার পরদিনই মনে হয়, যেহেতু আমি রাতে গিয়ে পৌঁছেছিলাম, সেদিন আর কিছু করতে পারিনি। তারপর দিন সন্ধ্যাবেলায় আমি আমার মতো প্রথম থেকে যা করি, ধূপধুনো নিয়ে ঘরে দেখাচ্ছি, দরজার সামনে ধূপধুনো রাখছি। মাসি, মানে তখন যেটা হলো যে আমি ধূপধুনোটা ধরিয়ে আমি সোফায় বসেছিলাম অপেক্ষা করার জন্য যে ধুনোটা কখন নিভবে, আমি ওটা নিয়ে ঠাকুরের কাছে বা মন্দিরের কাছে নিয়ে রেখে দেবো, সেজন্য আমি অপেক্ষা করছিলাম। তখন হঠাৎ করে যে মাসি, যার কথা আমি বলেছিলাম যে যিনি 100+ বয়সে ফেব্রুয়ারিতে মারা গেছিলেন, উনি আমাকে ডাক দেন। আমি টিভি দেখছিলাম, যার জন্য আমি অতটা খেয়াল না করেই আমি বুঝতে পারি যে হ্যাঁ ওনার বিড়িটা আমাকে ধরিয়ে দিতে হবে। সেজন্য আমি ওনার হাত থেকে বিড়িটা নিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে বিড়িটা ধরিয়ে ওনাকে দিয়ে দিই। আমি অতটা খেয়াল করিনি। আমার তার ঠিক ওনাকে বিড়িটা ধরিয়ে দিয়ে আমি সোফায় যখন বসি, টিভির দিকে তাকাই, তার 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আমার উপলব্ধি হয় যে ওয়েট, আমি কাকে বিড়িটা ধরিয়ে দিলাম? উনি তো মারা গেছেন। কতক্ষণ, মানে আই ওয়াজ শকড। আমি পুরো চুপ করে বসেছিলাম, আমি কিছু ভাবতে পারছিলাম না। তারপরে আমি কি করলাম যে আমি ভাবলাম যে ইয়েস, আমার কোনো ভুল হচ্ছে এখানে, আমি ভুল কিছু করেছি, ভুল কিছু দেখেছি, এরকম কিছু। সেটা এনশিওর করার জন্য আমি আমার হাতটা, ডান হাতের যে 4টে আঙুল দিয়ে আমি বিড়িটা ধরেছিলাম, আমি ডান হাতটা আমার নাকের সামনে নিয়ে, এবং সেই গন্ধটা আমি পাই, সেই বিড়ির গন্ধটা, সেটাতে আমি আরো বেশি শকড হয়ে যাই এবং ভয়ও পেয়ে যাই। তারপর আমি 1 সেকেন্ডও দেরি না করে দৌড়ে ঘরের দিকে যাই এবং গিয়ে দেখি যে হ্যাঁ, গ্যাস ওভেনটা আমি জ্বালিয়েছি, ওখানে আমি বিড়িটা ধরিয়েছি, রান্নাঘরে সেই গন্ধটা রয়েছে ধোয়ার। দৌড়ে সামনের ঘরে আসি, দরজার দিকে তাকাই, আশেপাশে তাকাই, কেউ কোথাও ছিল না। আর তখন এতটাই বেশি ভয় পেয়ে গেছিলাম, আমি বসে পড়ি ওখানেই, আর তাড়াতাড়ি করে ধুনোটা নিয়ে মন্দিরে রেখে আমি দরজাটা, সামনে যে দরজাটা ছিল সেটা আমি আটকে দিই। কি করবো বুঝতে পারি না, এতটা ভয় পেয়েছিলাম। পরে আমি আমার ঠাকুমাকে আমার সবটা খুলে বলি যে এরকম এরকম হয়েছে। ঠাকুমা বললো, দেখ অনেক সময় হয়, তুই তো ওনাকে পছন্দ করতিস, উনিও তোর সাথে একটা ভালো সম্পর্ক ছিল, ঠিক আছে, অত রিয়েক্ট করিস না, ঠিক হয়ে যাবে। আমার ঠাকুমা আগের দিনের মানুষ, উনি কিছু একটা পড়লো, মন্ত্র টাইপের কিছু পড়ে আমাকে ফুটও দিয়ে দিল, একটা তুলসীর মধ্যে কিছু একটা করে আমাকে খাইয়ে দিল। দেন আমাকে বললো যে তুই কিছুক্ষণ ঘুমালে হয়তো শরীরটা ভালো লাগবে। তারপরে আমি ঘুমিয়ে যাই। কিন্তু রাসেল ভাই, ঘটনাটা হচ্ছে এটা হয়তো ভৌতিক কিছু নয়, মানে ভৌতিক বলবো না আমি, ঠিক এটা কি হয়েছিল আমি জানি না। আসলে কি মারা যাওয়ার পরে কেউ ওভাবে ফিরে আসে? আর ওনার তো কোনো ধরনের অপমৃত্যু হয়নি, উনি স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। ওনার বয়সের জন্য, বয়সজনিত কারণে উনি মারা গেছেন। তো এরকম কি হতে পারে কখনো? যদি হয়ে থাকে কেন হয়, বা আমি কেন দেখতে পেলাম? উনি আমার অভ্যাস জানতে, কিন্তু এরকম কিন্তু হয়নি যে তারপরে আমি ওনাকে দেখতে পেয়েছি। আমি কিন্তু ওনাকে আর তারপরে দেখতে পাইনি। এটা আমার কাছে একটা লজিকহীন ঘটনা। যদি এটার কেউ এক্সপ্লেনেশন দিতে পারে দেন বেটার। ঠিক আছে রাসেল ভাই,
এটাই আমার ঘটনাটা ছিল। আপনার যদি মনে হয় যে আপনি লিসেনারদের সাথে এটা শেয়ার করবেন, দেন ইউ ক্যান। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। ঘটনায় চলে যাই। আমার ঘটনাটি শুরু হয় 15th ডিসেম্বর, দ্যাট মিনস লাস্ট থার্সডে থেকে। আমি একটি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট। 15 ডিসেম্বর সকালে আমি ইউনিভার্সিটি আমার ক্লাসে যাই। ওই দিন ছিল আমাদের গ্রুপ ডিসকাশন ফর ফাইনাল প্রজেক্ট। সো স্যার ওই দিন লেটে আসবেন, এটা আগেই জানিয়ে দেন আমাদেরকে। বলে রাখা ভালো যে আমাদের গ্রুপে আমরা 4 জন, আমি ছাড়া বাকি 3 জনের মাঝে 2 জন ইন্ডিয়ান অ্যান্ড একজন চাইনিজ ফ্রেন্ডের নাম আজরি। তো যাই হোক, আমরা সকাল সকালই আমাদের গ্রুপ ডিসকাশন স্টার্ট করি। আজরি অলওয়েজ অনেক কথা বলে অ্যান্ড অনেক ফান করে। ঠিক তেমনই সেদিনও সে অনেক ফান করছিল অ্যান্ড কথা বলছিল, বাট হঠাৎ করেই সে চুপ হয়ে যায়, একটা কথাও বলে না, একদম চুপচাপ। আরেক ফ্রেন্ড এবং সে হচ্ছে আজরিকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, বাট আজরি কোনো রেসপন্স করে না। এরপর আমি আজরিকে জিজ্ঞেস করি, তার কাছে যাই এবং গিয়ে জিজ্ঞেস করি, ওর দিকে তাকাই। আমি দেখি ওর ফেসটা কেমন লাল হয়ে আছে অ্যান্ড চোখগুলো ভয়ঙ্কর টাইপের লাগছে অ্যান্ড ও যেন কিছু একটা বলছে খুব আস্তে আস্তে, মানে পুরোপুরি দেখে মনে হচ্ছে যে she was possessed, এরকম টাইপের একটা জিনিস মনে হচ্ছিল। আমি ফার্স্টে এটা না ভেবে আমি ভাবি যে ওর মেবি প্রেশার উঠে গেছে এবং ওর অনেক সোয়েটিং হচ্ছিল। বলে রাখা ভালো যে আমাদের ক্লাসরুমের একটা